হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 2 জানুয়ারি 2022-এর দ্য হিন্দু নিউজ ডিসকাস করব। কী কী গুরুত্বপূর্ণ নিউজ আছে আমরা দেখব এবং সেই সাথে স্ট্যাটিক পোর্শনও কিন্তু আমরা এখানে দেখব। কোভিড-19 কেস ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে, আমরা জানি দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লকডাউন চলছে। তো এটা বহুদিন ধরে এই নিউজ চলছে এবং আগামী সময়তেও এটা চলবে। সেই অর্থে এখানে গুরুত্বপূর্ণ সেরকম বিষয় নতুনত্ব কিছু সেরকম নেই। নেক্সট নিউজটা দেখব, FCRA registration of 60,000 NGOs lapses. ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এই অনুযায়ী নতুন কিছু এনজিওর রেজিস্ট্রেশন কিন্তু 6,000 এনজিওর রেজিস্ট্রেশন ল্যাপস হয়ে গেছে। তো FCRA এই আইনটা কি সেটা আমরা জানব। এখানে 1 জানুয়ারি থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু এদের এই এনজিওগুলোর রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ FCRA অ্যাক্ট, এই অ্যাক্টে কী আছে সেটা আমরা ডিটেলসে দেখব। FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020, যেটা 2020-তে আনা হয়েছিল। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল অ্যাক্টটা 2010-এর অ্যাক্ট, তার অনেক কিছু পরিবর্তন করে 2020-তে বেশ কিছু রেস্ট্রিকশন আনা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোহিবিশন টু অ্যাকসেপ্ট ফরেন কন্ট্রিবিউশন। ফরেন কন্ট্রিবিউশন, বিদেশ থেকে যে সমস্ত অর্থ এনজিওগুলোতে আসে সেখানে কিছু রেস্ট্রিকশন কিন্তু এখানে লাগানো হয়েছে। কী রেস্ট্রিকশন? যে পাবলিক সার্ভেন্ট রয়েছেন, যারা পাবলিক সার্ভেন্ট রয়েছেন তারা কিন্তু বিদেশ থেকে বিদেশের এই সমস্ত কন্ট্রিবিউশন তারা কিন্তু নিতে পারবেন না। পাবলিক সার্ভেন্ট যারা রয়েছেন, পাবলিক সার্ভেন্ট বলতে যে সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছেন তাদের কথা বোঝানো হচ্ছে। এখানে অনেক সমস্ত কিছু সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কথা বলা হচ্ছে। তো এখানে তারা কিন্তু ফরেন কন্ট্রিবিউশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। ট্রান্সফার অফ ফরেন কন্ট্রিবিউশন, ট্রান্সফার, একজন ব্যক্তি যার রেজিস্ট্রেশন রয়েছে তিনি অর্থ গ্রহণ করলেন, তিনি অন্য কোনো ব্যক্তিকে ফরেন কন্ট্রিবিউশনের ওই অংশটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। যার রেজিস্ট্রেশন রয়েছে শুধুমাত্র তার কাছেই সেই অর্থটা থাকবে। এবং এই রেজিস্ট্রেশনের জন্য আধারটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, আধারটাকে আবশ্যিক করে দেওয়া হয়েছে। FCRA অ্যাকাউন্ট, the act states that foreign contribution must be received only in an account designated by the bank. FCRA একটা অ্যাকাউন্ট থাকবে ব্যাংকে, স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এর আন্ডারে FCRA অ্যাকাউন্ট থাকবে। সেখানেই শুধুমাত্র বিদেশিদের অর্থ এনজিওর জন্য রিসিভ করা যাবে, অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু রিসিভ করা যাবে না। রিডাকশন ইন ইউজ অফ ফরেন কন্ট্রিবিউশন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, একটা এনজিওতে চালাতে যে খরচ হয়, বিভিন্ন আনুষঙ্গিক নানা রকম খরচ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ রয়েছে। তো ফরেন কন্ট্রিবিউশন যেটা আসছে তার মাত্র 20% এই এনজিওতে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচে লাগানো যাবে, তার বেশি পার্সেন্ট কিন্তু লাগানো যাবে না। যেটা আগে ছিল 50%, FCRA যেটা 2010-এর অ্যাক্ট 50% ছিল, সেটাকে কমিয়ে 20% করা হয়েছে। সারেন্ডার অফ সার্টিফিকেট, সারেন্ডার করতে বলা হচ্ছে। এখানে যে সমস্ত রেজিস্ট্রেশন থাকছে, অ্যালাউ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু পারমিট এ পারসন টু সারেন্ডার দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা সারেন্ডার করতে এখানে তারা করতে পারে। এরপরের গুরুত্বপূর্ণ নিউজটা দেখব। GST কালেক্ট স্লিপ বিলো 1.3 লাখ ক্রোর ইন ডিসেম্বর। ডিসেম্বরে GST কালেকশন কিছুটা কমেছে সেটা বলা হচ্ছে এখানে। গ্রস গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স GST কালেকশন হিট 3-month low in December at 1.29780 crore, 20% higher than the pre-pandemic level of December 2019, 13% more than the corresponding month in 2020. Revenue from import of goods in December 36% higher than in 2020, while those from domestic transaction include import of service are 5% more. Finance Ministry highlighted that the GST collection in December reflecting transaction undertaken in November were close to 1.3 lakh crore. তো এখানে 1.3 লাখ কোটি, তার থেকে
কম কিছুটা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে, কোন কোন সেক্টরে কম বেশি সেই বিষয়টা এখানে বলা আছে। জাস্ট এই পোর্শনটা আমাদের একটু মনে রাখতে হবে। বিভিন্ন জায়গাতে আমরা উদাহরণ হিসেবে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে উদাহরণ হিসেবে এই জিএসটি কালেকশনের ঠিক কত পোর্শন কীরকম হচ্ছে, কোন সময় বেশি ছিল, এই বিষয়গুলো আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ে কিন্তু ইউজ করতে পারি। এরপর একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, সলিউশন সুন টু এফএফএসপিএ ইন নাগাল্যান্ড। নাগাল্যান্ডে এই যে আইন রয়েছে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1915 would see some positive development in the next 45 days. আসামের চিফ মিনিস্টার রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি এটা উল্লেখ করছেন আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958। এই অ্যাক্টের বিষয়ে আমরা জানবো, তার আগে নিউজটা আমরা একটু দেখে নেব। মিস্টার শর্মা অলসো হিন্ট দ্যাট the withdrawal of FFSPA from Assam, he said the state government would take pragmatic decision on the act as the era of tribal militancy was over. তো ট্রাইবাল মিলিটেন্সি, যারা বিভিন্ন এখানে ট্রাইবাল মানুষ রয়েছেন তারা বিভিন্ন সময় বিদ্রোহ করে, অস্ত্রশস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে। তো সেই সমস্ত বিষয়ে যাতে না হয় সেই সমস্ত বিষয় মোকাবিলা করার জন্য এই আইনটা আনা হয়েছিল 1958 সালে। তো সেই সময়টা চলে গেছে, আর এই ধরনের সম্ভাবনাটা নেই, সুতরাং এই আইনটাকেও এবার তুলে নেওয়া হতে পারে। তো সেটা উনি বলতে চাইছেন যে এই আইনটা তোলার বিষয়ে। তো আমরা একটু জেনে নেব এই আইনটাতে কি কি বিষয় বলা হচ্ছে। আচ্ছা, এখানে কি রয়েছে, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958, এটা 1958 সালে এনাক্ট করা হয়েছিল। ডিস্টার্ব এরিয়া যে সমস্ত থাকবে, যে সমস্ত জায়গাতে এরকম মিলিটেন্সি থাকবে, সাধারণ মানুষের উপর এবং অন্যান্য আরও বিভিন্ন যারা আর্মি রয়েছে আমাদের তাদের উপর বিভিন্ন রকম আক্রমণ, অস্ত্রশস্ত্রের মাধ্যমে বিভিন্ন রকম আক্রমণ, এই যে বিষয়গুলো যে সমস্ত জায়গাতে আছে, ডিস্টার্ব এরিয়া যেগুলোকে ঘোষণা করা হবে, সেই জায়গাতে কন্ট্রোল করার জন্য এই আইনটা 1958 সালে আনা হয়েছিল। জম্মু কাশ্মীর হ্যাজ এ সিমিলার বাট সেপারেট অ্যাক্ট, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1990। জম্মু কাশ্মীরে এই ধরনের একটা আইন আছে যেটা কিন্তু একটু আলাদা, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1990। এফেক্টিভ ইন দ্য হোল অফ নাগাল্যান্ড, কোন কোন রাজ্যে এফেক্টিভ আছে খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আসামের কথা হচ্ছিল, আসাম ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, পার্ট অফ অরুণাচল প্রদেশ, মেঘালয় 2018-তে ইম্পোজ করা হয়েছে মেঘালয়তে। তো এই রাজ্যগুলোতে রয়েছে, এটা একটু মনে রাখতে হবে, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশের কিছু কিছু অংশ এবং মেঘালয়। Act empowered the central administrator of the state unit to declare on areas disturbed. Once declared, the regions has to maintain status quo for a minimum of 3 months. 3 মাসের জন্য এটা কিন্তু থাকবে। As per the act, it can be invoked in places where the use of armed force in aid of civil power is necessary. তো যেখানে এটা প্রয়োজন সেখানে এটা ইম্পোজ করা হবে। AFSPA give the power to the army and central forces deployed in disturbed areas. আর্মি এবং সেন্ট্রাল ফোর্স এদেরকে ওই পার্টিকুলার এরিয়াতে ডিপ্লয় করা যাবে, ওখানে তাদেরকে পাঠানো হবে টু সার্চ পারমিসেস অ্যান্ড অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তাদের অ্যারেস্ট করা যাবে, এই পাওয়ারটা দেওয়া হচ্ছে। এই জন্যই স্পেশাল পাওয়ার বলা হচ্ছে। আর্ম ফোর্স অর্থাৎ এই আর্মিদের স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হচ্ছে, তাদের কিছু ক্ষমতা দেওয়া হচ্ছে, তার ফলে তারা এই ধরনের ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারছে, যেহেতু এটা ডিস্টার্ব এরিয়া, টু ইউজ ফোর্স ইভেন টু দ্য এক্সটেন্ট অফ কজিং ডেথ। তো ফোর্সের ইউজ কিন্তু এখানে সর্বসম্মতিতে, এমনকি এখানে সরাসরি ডেথ পর্যন্ত এই জায়গাতে তারা করতে পারে, এতটাই পাওয়ার আর্ম ফোর্সকে কিন্তু দেওয়া হচ্ছে। ইট অলসো গিভস ইমিউনিটি টু সিকিউরিটি ফোর্সেস ইন ক্যারিং আউট ভেরিয়াস অপারেশন অ্যান্ড প্রোভাইড কভার টু ফোর্সেস ফ্রম প্রিকশন অ্যান্ড লিগাল সুইচ উইদাউট সেন্টার স্যাংশন। তো বিভিন্ন রকম সিকিউরিটি প্রদান করা হয়েছে ফোর্সকে বিভিন্ন রকম অপারেশন চালানোর জন্য, এবং তারা এই যে একেবারে সরাসরি ওদেরকে অ্যারেস্ট করা থেকে শুরু করে ওদেরকে হত্যা করা পর্যন্ত সরাসরি করতে পারে, এতটা পাওয়ার এদের দেওয়া হচ্ছে আর্মিকে, কারণ এই সমস্ত ডিস্টার্ব এরিয়াগুলো রয়েছে। টু চেক আরবিট্রেসনেস দেয়ার উড বি আ পিরিয়ডিক রিভিউ অফ ডিস্টার্ব এরিয়া এভরি 6 মান্থ। প্রতি 6 মাসের জন্য এই বিষয়টা তারা করতে পারে। নেক্সট,
দেখব আমরা গুপকার ডিক্লারেশন বিষয়টা কি দেখব, তার আগে আমরা নিউজটা একটু দেখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে গুপকার ডিক্লারেশনের বিষয়। বিভিন্ন রকম পলিটিক্যাল নিউজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। কোভিড-19 কেসেস ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি গুপকার প্যাক্ট লিডার্স পুট আন্ডার হাউস অ্যারেস্ট ওভার প্রোটেস্ট প্ল্যান। তো গুপকার ডিক্লারেশনটা যারা করেছিল তারা বিভিন্ন রকম প্রোটেস্ট করছে 370 ধারা এবং 335 ফিরিয়ে আনার জন্য। তো সেজন্য এদের লিডারদের কিন্তু আবার হাউস অ্যারেস্টে রাখা হয়েছে। তো গুপকার ডিক্লারেশনটা কি সেটা আমরা দেখব, খুব গুরুত্বপূর্ণ গুপকার ডিক্লারেশন। এটা কি? গুপকার ডিক্লারেশন ইজ এ প্যাক্ট, এটা একটা চুক্তি টু ফাইট ফর দ্য রিস্টোরেশন অফ জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস। জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাসটা ফিরিয়ে আনার জন্য এটা একটা চুক্তি। জম্মু কাশ্মীরের যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের মধ্যেকার একটা চুক্তি জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস অর্থাৎ 370 এবং 35 এটা ফিরিয়ে আনার জন্য এটা করা হচ্ছে। দ্য ডিক্লারেশন ওয়াজ সাইন by 6 political parties, including Congress and regional parties of the state, August 4, 2019, just a day before the abrogation of Jammu Kashmir special status. So, 5th August 2019 এই ডেটে জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাসটা নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক তার আগের দিন 4th আগস্ট এই প্যাকটা সাইন করা হয়েছিল 6টা পলিটিক্যাল পার্টির মধ্যে জম্মু কাশ্মীরের। তো এটাই হচ্ছে গুপকার ডিক্লারেশন, অর্থাৎ এদের মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস 370-35 রেখে ফিরিয়ে আনা। তো এবং এদের বর্তমানে হাউস অ্যারেস্টে রাখা হয়েছে। এদের যারা পার্টি লিডার রয়েছে 6টা পলিটিক্যাল পার্টি, হাউস অ্যারেস্টে এদের রাখা হয়েছে। তো এখানে আমরা দেখছি নাগাল্যান্ডে AFSPA এক্সটেনশনের জন্য এখানে প্রতিবাদ চলছে। এর আগে আমরা দেখেছি কিছুদিন আগের নিউজ যে এখানে কিন্তু সাধারণ মানুষকে হত্যা করা হয়ে গিয়েছিল, ভুল করে ফেলেছিল যারা আর্মড ফোর্স ছিল, তারা বেশ কিছু সাধারণ মানুষকে মেরে দেয়। তো সেটার জন্যই 13 জন সিভিলিয়ান এখানে কিন্তু মারা যান, এখানে বলা রয়েছে। তো সেটার জন্য AFSPA, যেটা আমরা এইমাত্র দেখলাম, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে নাগাল্যান্ড। তো এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে 13 জন সাধারণ মানুষ এদের হাতে মারা গিয়েছিলেন, ফোর্সের হাতে। তো সেটা সেই জন্য ফিরিয়ে নেওয়ার কথা চলছে। তো আফগানিস্তানকে এখানে গিফট হিসেবে 5 লাখ ডোজ দেওয়া হয়েছে, কোভ্যাক্সিনের ডোজ 5 লাখ দেওয়া হয়েছে আফগানিস্তানকে। এটাও গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি এই বিষয়টাকে। এর আগে যদি আমরা দেখি আফগানিস্তানের যখন সাধারণ সরকার ছিল, তালিবান সরকার যখন ছিল না, তখন ভারত থেকে প্রচুর হেল্প করা হয়েছিল। বিভিন্ন এয়ারপোর্ট থেকে শুরু করে নানান জায়গায় নানা রকম ইনভেস্টমেন্ট করে, চাবাহার পোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করেছিল ভারত আফগানিস্তান। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি
তালিবান সরকার আসার পরেও ভারত কিন্তু আফগানিস্তানকে নানাভাবে হেল্প করছে। এখানে বিভিন্ন রকম নিউজ রয়েছে, আমরা গতকালও এটা দেখেছি, ইউএস রাশিয়া লুকিং ফর এ ব্রেক থ্রু। তো ইউএস রাশিয়ার মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল এবং বিশেষত এই ইউক্রেন ক্রাইসিস নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, কারণ ক্রিমিয়া অঞ্চলটা রাশিয়া দখল করে নেয়। ক্রিমিয়া অঞ্চলটা রাশিয়া কিন্তু দখল করে নিয়েছিল, যেটা ইউক্রেনের একটা অংশ। এই অংশটা ক্রিমিয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে ইউক্রেনের এটা অংশ, ব্ল্যাক সিতে পড়ছে। রাশিয়া কিন্তু এটা অ্যানেক্স করে নিয়েছিল, এটা নিজেদের দেশের অংশ করে নিয়েছিল। তো এর জন্য সমস্যাটা তৈরি হয় রাশিয়া এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিদের মধ্যে এবং ইউএসের সাথে সমস্যা কিন্তু তৈরি হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। ব্ল্যাক সি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যাপ স্টাডি আমাদের করতে হবে। ব্ল্যাক সি আশপাশে কী দেশ রয়েছে সেটা আমাদের জানতে হবে। প্রথমত তুর্কি, বিস্তৃত অংশ জুড়ে, ব্ল্যাক সির একেবারে দক্ষিণ দিকে রয়েছে বিস্তৃত অংশ জুড়ে। জর্জিয়া রয়েছে, রাশিয়া রয়েছে, ইউক্রেন রয়েছে, রোমানিয়া রয়েছে, বুলগেরিয়া রয়েছে। তো এইখানে গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে প্রত্যেকটা। মালডোভা এখানে শেষ হয়ে যাচ্ছে, তো মালডোভা অংশটা নেই। বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া এবং টার্কি, এই 5টা দেশ কিন্তু ব্ল্যাক সিকে ঘিরে রয়েছে। ব্ল্যাক সি এবং টার্কির এই যে বর্ডার রয়েছে ইস্তাম্বুল, যেটাকে বলা হয় দুটো কন্টিনেন্টের মধ্যে এটা পড়ছে, এশিয়া, এদিকে ইউরোপ এবং এদিকে এশিয়া, এর মধ্যে কিন্তু এই ইস্তানবুল পড়ছে, যেটা একটা টার্কির একটা শহর ইস্তানবুল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সি অফ মারমারা, আজিয়ান সির মাধ্যমে এটা কিন্তু মেডিটেরিয়ান সির সাথে যুক্ত। ব্ল্যাক সি, এখানে সি অফ মারমারা রয়েছে এবং আজিয়ান সির মাধ্যমে এটা মেডিটেরিয়ান সির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। তো এখানে ইউক্রেনিয়ান সোলজার কিল অ্যাজ টেনশনস উইথ রাশিয়ার শোর। তো এখনও পর্যন্ত এই জায়গাটা নিয়ে কিন্তু নানা রকম ডিসপুট চলে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। রকেটস ফায়ার্ড ফ্রম গাজা স্ট্রিপ, ল্যান্ড অফ সেন্ট্রাল ইসরায়েলস কোস্ট। গাজা স্ট্রিপ, যেখানে টেররিস্টের অবস্থান রয়েছে, ইসরায়েলের পাশেই রয়েছে গাজা স্ট্রিপ, যেখান থেকে কিন্তু ইসরায়েলের সাথে ক্রমাগত যুদ্ধ চলছে। আমরা দেখেছি 2021-এর মধ্যবর্তী সময় থেকে কিন্তু এই জায়গাটা টেনশনের একটা কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এবং এদের মধ্যে কিন্তু যুদ্ধটা, সমস্যাটা এখনো পর্যন্ত চলছে। তো এখানে আবারও কোভিড নিয়ে বিভিন্ন রকম বলা হয়েছে সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে, যেটা সেই অর্থে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ চায়নাস বর্ডার ল। চায়না কি করেছে, অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ নিজের বলে তারা দীর্ঘদিন থেকে দাবি করে এবং তারা কিন্তু বর্তমানে অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ নিজেদের মতো নামকরণ করেছে এবং সেটা নিজেদের বলে তারা কিন্তু দাবি করছে। বিভিন্ন সময় আমরা দেখেছি নানা রকম টেনশন হয়। 1962-র যে ভারত চীন যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু অরুণাচল প্রদেশের বহু অংশ মধ্যে চায়না প্রবেশ করে গিয়েছিল এবং অরুণাচল প্রদেশকে তারা কিন্তু সাউথ তিব্বতের পার্ট মনে করে অরুণাচল প্রদেশকে। তো সেজন্য অরুণাচল প্রদেশকে তারা নিজেদের মানচিত্রে দেখায় এবং নানান সময় কিন্তু তারা বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম ডিসপুট তৈরি করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন হতে হবে। এখানে আবারও ভ্যাকসিন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। 15-17 বছর বয়সী যারা রয়েছে তাদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল অলরেডি এবং তার সাথে সাথে বিভিন্ন বুস্টার ডোজ ইউজ করার কথা হয়েছিল। সেটা কীভাবে অ্যাভেলেবেল হবে বা কীভাবে দেওয়া হবে সেখানে কিন্তু স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি, সেই কথাটা এখানে বলা হয়েছে। আইপিও রুল, নতুন আইপিও রুল এসেছে মার্কেটে, সেটা কীভাবে মার্কেটে এফেক্ট করবে সেটা বলা রয়েছে। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও বিষয়টা কি?
যখন কোনো কোম্পানি প্রথমবারের জন্য স্টক মার্কেটে লিস্ট দেওয়া হয় প্রথমবারের জন্য, অর্থাৎ এর শেয়ারটা, সেই কোম্পানির শেয়ার সাধারণ মানুষের জন্য প্রথমবারের জন্য যখন স্টক মার্কেটে খুলে দেওয়া হয়, তখন তাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক যেমন জোম্যাটো কোম্পানিকে কিছুদিন আগে দেওয়া হয়েছিল, যার মার্কেট ভ্যালু বিরাট, ছাড়িয়ে যায় অনেক, প্রচুর অর্থ তারা এখান থেকে তুলতে পারে, আইপিও থেকে তুলে নিয়েছিল। তো এরকম যখন কোনো একটা নতুন কোম্পানি প্রথমবারের জন্য, কোম্পানি নতুন পুরাতন হতে পারে, কিন্তু প্রথমবারের জন্য তখন তারা স্টক মার্কেটে নিজেদেরকে লিস্ট করছে নিজেদের শেয়ার কেনা বেচার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রাথমিক। ইনিশিয়াল মানেই প্রাথমিক, পাবলিক অফারিং অর্থাৎ পাবলিকের বিরুদ্ধে অফার করা হচ্ছে যে তারা যেন এই শেয়ারটা কিনতে পারে। তো সেই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের বিষয় এখানে বলা হচ্ছে। এখানে স্ট্যাটিক পোর্শনটা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। এখানে আবারও ওই বিষয়টাই আলোচনা করা হয়েছে AFSPA নিয়ে, যেটা আমরা দেখেছি নাগাল্যান্ডে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, 13 জন সিভিলিয়ান মারা যান আর্মির হাতে। তো সেই বিষয়টা নিয়ে এখানে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের আইন থাকা উচিত কি উচিত নয়, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে আরও বিভিন্ন রকম নিউজ রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ সেই অর্থে নয়, আমরা মূল গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু অলরেডি ডিসকাস করেছি। তো আজকের দ্য হিন্দু আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।